নটরডেম কলেজ ময়মনসিংহ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি দুলু ধালবট, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থায়ন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব অর্থায়নের উৎপত্তি, অর্থায়নের সংজ্ঞা এবং অর্থায়নের বৈশিষ্ট্যসমূহ। তাহলে প্রথমেই আলোচনা করব অর্থায়নের উৎপত্তি। অর্থায়নের ইংরেজি শব্দ ফাইন্যান্স। এই ইংরেজি শব্দ ফাইন্যান্সটি এসেছে ল্যাটিন শব্দ ফাইনিস হতে। এই ফাইনিস শব্দের অর্থ হলো অর্থ সংগ্রহ করা বা তহবিল সংগ্রহ করা বা অর্থ সংস্থান বা অর্থের যোগান। অর্থায়নকে অর্থনীতির একটি শাখা হিসাবে গণ্য করা হয়, কিন্তু ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাজার প্রতিযোগিতার টিকে থাকতে হলে সকল প্রতিষ্ঠানকে অর্থায়নের ধারণা ও ব্যবহার সম্পর্কে জানা দরকার। আর অর্থায়নের এই গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে প্রখ্যাত লেখক টমাস এল গ্রিন 1897 সালে কর্পোরেশন ফাইন্যান্স এ স্টাডি অব দ্য প্রিন্সিপালস এন্ড মেথডস প্রকাশের মাধ্যমে অর্থায়ন আলাদা বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ অর্থায়ন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আলাদা বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করে। অর্থায়নের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অর্থায়নের সাথে সকল প্রতিষ্ঠান অর্থাৎ ব্যক্তি, পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, অব্যবসায় প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানেই জড়িত এবং সম্পর্কিত এবং বর্তমানে প্রতিযোগিতায় টিকতে হলে এই অর্থায়নের সম্পর্কে বা অর্থায়নের ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে জানতে হবে। এখন আমরা আলোচনা করি অর্থায়নের সংজ্ঞা। সাধারণত সংকীর্ণ অর্থে অর্থায়ন বলতে বোঝায় অর্থ সংগ্রহ করা, অর্থের পরিকল্পনা করা, বিনিয়োগ এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝায়। সাধারণ অর্থে অর্থায়ন বলতে বোঝায় অর্থ বা মূলধন সংগ্রহ করা, বিনিয়োগ করা এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে বোঝানো হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে অর্থের পরিকল্পনা, অর্থের সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্থায়ন যেহেতু সকল প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটি শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যবসায় প্রতিষ্ঠান হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, পরিবার হোক, সকল প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং প্রতিষ্ঠানের ধরন অনুসারে সকল প্রতিষ্ঠানের লক্ষ্য ভিন্ন এবং একটা সকল প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আর সে লক্ষ্য বাস্তবায়ন যদি করতে চায় তাহলে অর্থের পরিকল্পনা করতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে, ব্যবহার এবং নিয়ন্ত্রণ করতে হবে। যেমন একটি পরিবারের মূল লক্ষ্য হলো সকল সদস্যদের সর্বোচ্চ কল্যাণ করা। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ করা বা সম্পদ সর্বাধিকরণ করা। একটি রাষ্ট্রের মূল লক্ষ্য হলো একটি দেশের জনগণের কল্যাণ করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো যে ভালো ফলাফলের সাথে সাথে একজন ছাত্রকে, একজন শিক্ষার্থীকে ভালো মানুষ করে গড়ে তোলা। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে অর্থের পরিকল্পনা করতে হবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কি পরিমাণ তহবিল দরকার, কোন কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে, কি পরিমাণ দৈনন্দিন কাজে ব্যবহার করা হবে, আবার কোন উৎস হতে
তহবিল সংগ্রহের ক্ষেত্রে খরচ কম হবে, সেই সব বিষয়গুলো বিবেচনা করতে হবে। আর এই বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করা হয় সেটি হলো অর্থায়ন। অর্থাৎ অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বোঝায়। শুধু সংকীর্ণ অর্থে আমরা দেখেছি যে অর্থ বা তহবিল সংগ্রহ করাই হলো অর্থায়ন, কিন্তু অর্থায়নের কার্যাবলী বা অর্থায়নের সংজ্ঞা সেখানে শুধু সীমাবদ্ধ না। অর্থায়ন বলছে এখানে সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থাৎ সংগৃহীত এই তহবিলকে যথাযথভাবে দক্ষভাবে ব্যবস্থাপনা করে। আর এই দক্ষ ব্যবস্থাপনা করার জন্য যে কাজগুলো করতে হয়, যে কর্মকাণ্ডগুলো করতে হবে, সেই সব কর্মকাণ্ড, সেই সব কার্যাবলীর সমষ্টিকে বলা হয় অর্থায়ন। সুষ্ঠু ব্যবস্থাপনা হলো সংগৃহীত তহবিলকে কিভাবে, কোন খাতে বা কোন সেক্টরে বিনিয়োগ করলে মুনাফা সর্বাধিকরণ হবে, সম্পদ সর্বাধিকরণ করা হবে, অথবা কল্যাণ সর্বাধিকরণ করা হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে কি করতে হবে? সংগৃহীত তহবিলকে সুষ্ঠুভাবে, দক্ষভাবে ব্যবস্থাপনা করতে হবে, দক্ষভাবে ব্যবহার করতে হবে। সেটাই হলো অর্থায়ন। অর্থায়ন সম্পর্কে এল জে গিটম্যান বলেছেন, অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা কৌশল ও বিজ্ঞানকে অর্থায়ন বলে। তাহলে অর্থায়ন একটা কৌশল, অর্থ ব্যবস্থাপনার একটি কৌশল, একটি অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার তহবিলকে কিভাবে দক্ষভাবে ব্যবহার করবে সেই কৌশল দেখিয়ে দেয় এবং অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করে। আর এইটা বলছে অর্থায়ন একটা চলমান প্রক্রিয়া এবং এটি একটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। এই দীর্ঘমেয়াদী ওই প্রক্রিয়া প্রতিষ্ঠান সমূহ বলতে এখানে যে কোনো প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে, যে এখানে ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, অব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, সরকারি প্রতিষ্ঠান সমূহ হতে পারে। বাজার, এখানে যে বাজার বলতে এখানে বোঝানো হচ্ছে আর্থিক বাজার, যে মুদ্রা এবং মূলধন বাজারের সমন্বয়ে আর্থিক বাজার গঠিত, এবং যে মুদ্রা বাজার স্বল্পমেয়াদী এবং মূলধন বাজার দীর্ঘমেয়াদী। তাহলে এখানে অর্থায়নের সাথে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বাজার সম্পর্কিত। হাতিয়ারগুলো বলা হচ্ছে এখানে যে যে আর্থিক সম্পদ বা আর্থিক সিকিউরিটি সমূহ হলো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। অর্থায়নের সাথে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার সম্পর্কিত। বলছে যার মাধ্যমে ব্যক্তিবর্গ, এখানে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায় সংগঠন, সরকারের মধ্যে লেনদেন হয়। তাহলে এল জি গিটম্যান কি বলছে যে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত একটা বিজ্ঞান বা কলা কৌশল। ই ডাব্লিউ ওয়ার্কার বলছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও এসবের প্রয়োগ কর্মকাণ্ডই হলো অর্থায়ন। মূলত যে অর্থায়ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যে প্রত্যক্ষভাবে সম্পর্কিত, এবং অর্থায়ন বলতে যে ব্যবসায় অর্থায়নকে নির্দেশ করে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যে আমরা জানি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ করা। আর সেই মুনাফা সর্বোচ্চকরণ দুইভাবে করা যায়। প্রথমত উৎপাদন ঠিক রেখে ব্যয় সর্বনিম্নকরণ করা, খরচ সর্বনিম্নকরণ করা। আবার আরেকভাবে করা যায় ব্যয় ঠিক রেখে উৎপাদন সর্বোচ্চকরণ করা, উৎপাদন বৃদ্ধি করা। এই দুইভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা সর্বোচ্চকরণ করতে পারে। আর সেই মুনাফা সর্বোচ্চকরণের জন্য অথবা সম্পদ সর্বোচ্চকরণের জন্য আর্থিক পরিকল্পনা, অর্থের পরিকল্পনা, মানে কি পরিমাণ তহবিল দরকার, কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে, এটা কি স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হবে, নাকি মধ্যমেয়াদী, নাকি দীর্ঘমেয়াদী? আমরা জানি স্বল্পমেয়াদী উৎস হতে যে তহবিল সংগ্রহ করা হয়, সেই তহবিল ব্যয় করা হয় দৈনন্দিন ব্যয় নির্বাহ করার জন্য
অথবা কাঁচামাল ক্রয়ের জন্য। আবার দীর্ঘমেয়াদী উৎস হতে যে তহবিল সংগ্রহ করা হয় সেটি ব্যয় করা হয় স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য অথবা স্থায়ী সম্পদে বিনিয়োগ করা হয়। তাহলে কি করতে হবে? সেরকম আর্থিক পরিকল্পনা করা, তারপরে সমন্বয় সাধন করা। এই যে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ইত্যাদি বিষয়ে সমন্বয় সাধন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তহবিলের নিয়ন্ত্রণ হতে পারে, যেমন তারল্য এবং মুনাফা। যদি তারল্য বেশি হয় তাহলে মুনাফা কম হবে। অর্থাৎ যদি নগদ অর্থ হাতে বেশি রাখো তাহলে বিনিয়োগ যেন কি হবে? কম হবে। আবার যদি বিনিয়োগ যদি বেশি করো বা বিনিয়োগ যদি বেশি করে একটা প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সমস্যার সৃষ্টি হবে। তাহলে এই সব বিষয়গুলো বা এই সব কার্যগুলি সমূহকে যে বিষয় আলোচনা করে সেটাই হলো অর্থায়ন। আমরা এখন আলোচনা করব অর্থায়নের বৈশিষ্ট্য সমূহ। অর্থায়নের বৈশিষ্ট্য সমূহের মধ্যে প্রথমত আছে যে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কৌশল ও আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা অর্থায়নের প্রাথমিক কাজ। এটা হলো প্রথম, যে কোনো প্রতিষ্ঠানেরই প্রথম অর্থায়নের কাজ হবে আর্থিক পরিকল্পনা। সেই আর্থিক পরিকল্পনাগুলোর মধ্যে যে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে, কি পরিমাণ মূলধন প্রয়োজন, কি পরিমাণ তহবিল প্রয়োজন, কোন কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা হবে এবং এই তহবিল সংগৃহীত তহবিল কিভাবে এবং কোন খাতে বিনিয়োগ করা হবে এবং কিভাবে মুনাফা সর্বোচ্চকরণ করা হবে বা সর্বোচ্চকরণ করা যায়, সেই সব বিষয় সমূহকে এখানে অন্তর্ভুক্ত করা হবে। এবং অর্থায়ন হলো অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কৌশল। অর্থায়নের যে কতগুলো কৌশল আছে, যেমন এখানে ঝুঁকি মুনাফা নীতি, তারপরে আছে তারল্য মুনাফা নীতি, ঝুঁকি হ্রাস করার জন্য পণ্যের বহুমুখীকরণ ইত্যাদি বিষয় যে কতগুলো কৌশলগুলো আছে সেই কৌশলগুলো বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত আছে যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে অর্থায়নের কৌশল প্রয়োগ করে। যে কোনো প্রতিষ্ঠান, আমরা দেখেছি যে কোনো প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠানের ধরন ভেদে তার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এই অর্থায়নের যে কৌশল রয়েছে সে কৌশলগুলো প্রয়োগ করে। যেমন যে মূলধন বাজেটিং সিদ্ধান্ত অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এখন যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কিভাবে করা হবে, তহবিল কিভাবে বন্টন করা হবে, সেই সব বিষয়গুলো বিবেচনা করে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য বাস্তবায়ন করে। আর লক্ষ্য বাস্তবায়ন হলো যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য হলো মুনাফা অর্জন করা বা মুনাফা সর্বোচ্চকরণ করা। একটি রাষ্ট্রের লক্ষ্য হলো যে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা বা সামাজিক কল্যাণ করা অথবা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, যে ইত্যাদি মানে ধরন প্রতিষ্ঠানের ধরন অনুসারে সে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য যে অর্থায়নের কৌশল প্রয়োগ করে থাকে। এর সাথে আর্থিক বাজার বলতে এখানে মূলধন বাজার এবং মুদ্রা বাজারকে বোঝানো হচ্ছে। তাহলে যে মুদ্রা বাজার এবং মূলধন বাজার অর্থায়নের সাথে সম্পর্কিত। আর্থিক প্রতিষ্ঠান এখানে যে সরকারি ও বেসরকারি ব্যাংক, তফসিলভুক্ত অতফসিলভুক্ত ব্যাংক সমূহ, বীমা কোম্পানি, স্টক এক্সচেঞ্জ অর্থায়নের সাথে সম্পর্কিত আর্থিক সম্পদ, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি অর্থায়নের সাথে সম্পর্কিত। চতুর্থ রয়েছে সংগৃহীত তহবিলের দক্ষ ব্যবহার দ্বারা সম্পদের সর্বোচ্চকরণের প্রচেষ্টা। সংগৃহীত তহবিল, যে আমরা দেখেছি যে শুধু তহবিল সংগ্রহ করাকে অর্থায়ন বলে না, সেই সংগৃহীত তহবিলকে কিভাবে দক্ষ ব্যবহার করা যায়, সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, এই দক্ষ ব্যবহার সেক্ষেত্রে বোঝানো হচ্ছে যে কিভাবে কোন খাতে বিনিয়োগ করলে মুনাফা সর্বোচ্চকরণ করা হবে, কিভাবে ব্যয় হ্রাস করা যায়, উৎপাদন ব্যয় কিভাবে সর্বনিম্নকরণ করা যায়, কিভাবে উৎপাদন সর্বোচ্চকরণ করা যায়, সেই ভাবে তহবিলকে ব্যবহার করতে হবে, মূলধনকে ব্যবহার করতে হবে। আর সেই মূলধনকে দক্ষভাবে ব্যবহারের মাধ্যমে সম্পদ সর্বোচ্চকরণ সম্ভব, মুনাফা সর্বোচ্চকরণ করা সম্ভব।
আমরা বুঝবো কিভাবে যে তহবিল দক্ষ ব্যবহার হয়েছে? যখনই দেখবো একটি প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চকরণ হয়েছে, মুনাফা সর্বোচ্চকরণ হয়েছে, তখনই বুঝবো যে তহবিলের দক্ষ বা সুষ্ঠু ব্যবহৃত হয়েছে। পঞ্চমত হলো বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন। যে অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে, যেমন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী উৎস অথবা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস। একটি প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে, আর এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কি পরিমাণ নিজস্ব সঞ্চয় বা নিজস্ব তহবিল ব্যয় করা হবে, কি পরিমাণ ব্যাংক হতে ঋণ সংগ্রহ করা হবে, কি পরিমাণ শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হবে, কি পরিমাণ বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে, সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে। সাথে সাথে বিবেচনা করতে হবে যে কোন উৎস হতে মূলধন সংগ্রহ করলে বা তহবিল সংগ্রহ করলে খরচ কম হবে। যে উৎস হতে তহবিল সংগ্রহে খরচ কম হবে সেই উৎস হতে তহবিল বা অর্থ সংগ্রহ করা উচিত। তাহলে এই বিষয়সমূহ কি করতে বিবেচনা করতে হবে এবং অর্থের সময় মূল্য বিবেচনা, এটি একটি গুরুত্বপূর্ণ অর্থায়নের একটি কাজ। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তন। আজকের ১০০ টাকা ১ বছর পরে এটা কি হতে পারে? এটা হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে। অর্থাৎ যে ১০০ টাকা বিনিয়োগ করে আগামী ১ বছর পর কি পরিমাণ সেখান থেকে আয় প্রত্যাশা করা হয় বা আয় প্রাপ্ত হবে সে বিষয় বিবেচনা করতে হবে। এটি হলো অর্থের সময় মূল্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি।